বিএনপি কে নিয়ে যেটা কেউ প্রশ্ন করছে যে এখন আগামীতে একটা নির্বাচন যদি হয় এবং তাতে যদি বিএনপি জিতে ক্ষমতায় আসে, তো তারা কি আসলে আমাদেরকে ওই গতানুগতিক যে রাজনীতি, ওই ধারার রাজনীতি কি উপহার দেবে? নাকি আপনি মনে করেন যে তারা আসলে যদি জয়ী হয়, তাহলে এবার আসলে একটা রাজনীতিতে একটা ইতিবাচক বা গুণগত পরিবর্তন এনে একটা সুস্থ ধারার চর্চা তারা উপহার দেবে? তো এই যে রাজনীতি বা এই যে বিএনপির যে অবস্থান বা এই যে নির্বাচন ঘিরে তাদের যে অবস্থান, সবকিছু মিলিয়ে যারা সংশয়বাদী তারা ভাবছে যে হয়তো সবকিছুই তারা ওই নির্বাচনকে কেন্দ্র করেই ফোকাস করছে। নির্বাচনের বৈতরণীটা পার হওয়াটাই তাদের উদ্দেশ্য এবং ওই বৈতরণী পার হওয়ার পরে হয়তো আমরা ওই যে আগের অবস্থা সে অবস্থায় ফিরে যাব। তো আপনার কাছে আমি জানতে চাই যে আসলে কি মানে বিএনপি কি আপনি মনে করেন যে তারা নির্বাচনটাই তাদের মুখ্য উদ্দেশ্য, অথবা আপনি মনে করেন যে না তারা আসলে নির্বাচনী বৈতরণী পারটাই মুখ্য উদ্দেশ্য নয়, তারা আসলে রাজনীতিতে একটা ইতিবাচক ধারার বা সুস্থ ধারার একটা পরিবর্তন আগামীতে আনবে এবং ওই লক্ষ্যেই তারা কাজ করছে? অন্তত তাদের লক্ষণগুলো দেখে আপনার কি মনে হয় সেটা একটু আপনার কাছে জানতে চাই। এই পর্বটা আমরা বিশেষ করে বিএনপির সমালোচনাটা করি অনেক সাহস নিয়ে, এবং আমরা আমি ব্যক্তিগতভাবেই বিএনপির রাজনীতি করে বিএনপির সমালোচনা করতে চাই কঠোরভাবে, এবং এটি একটি প্র্যাকটিস তৈরি করতে চাই এজন্য যে বিএনপির সমালোচনা করলে, বিএনপির বিরুদ্ধে কথা বললে বিএনপি মানে কাউকে বঞ্চিত করে না, বা বিএনপি তার এই বিষয়গুলোকে ভিন্ন চোখে দেখে না, তাহলে এটা একটি বড় প্র্যাকটিস হয়ে দাঁড়াবে। এবং এই প্র্যাকটিসটি যদি হয় তাহলে বুঝতে হবে যে গণতন্ত্র একটি সুন্দরভাবে দলীয় ভাবেও তৈরি হচ্ছে, এক। আর দুই হচ্ছে যে আপনি যেটি বলতে চাচ্ছেন যে বিএনপির যে ভাবমূর্তি, সেই ভাবমূর্তিটা যদি শুধু নির্বাচন কেন্দ্রিক কিংবা ক্ষমতা যাওয়া কেন্দ্রিক কিনা, কিংবা সেই ভাবমূর্তিটা নির্বাচন বৈতরণী পার হলেও তারা ধরে রাখতে পারবে কিনা, কিংবা কি ধরনের কালচার চর্চা তারা পরিবর্তন করছে বা করবে। এখন ধরেন একটা, আমি সরকারের তো অনেক অনেক বিরুদ্ধে কথা বলি, সরকারের যদি বিরুদ্ধে কথা বলতে বলতে গিয়ে একটা এক দুইটা পক্ষেও কথা বলি, সেই পক্ষে কথা বলাগুলো কতটুকু যায় যায়, যে জন্য যায় আপনাকে তো সাদাকে সাদা এবং কালোকে কালো বলার মানসিক অবস্থান থাকতে হবে। কিন্তু আমরা একটা ট্যাগ লাগানোর ব্যবস্থা করি সবসময়। সমাজ যেটি, এই যে ট্যাগ গুলো যেগুলো হয়েছে, যে ট্যাগ গুলো হয়েছে সরকারের খারাপ ভালো দিকটা আগে বলিনি, তারপর একটু পরে খারাপ দিকটা বলছি। সেটা হচ্ছে যেমন সড়ক এবং সেতু উপদেষ্টা, যার নাম হচ্ছে ফাইজুল কবির খান, মোহাম্মদ ফাইজুল কবির খান। এটি খুব আমি দেখেই ভালো লাগলো, উনি একটা ফলক উন্মোচন করতে গিয়ে, আর ফলকটি বলেছে এটিকে আমার, তার নাম দেখে সে বলেছে এটাকে আমার বাবার পয়সা দিয়ে করা হয়েছে কিনা, তাহলে আমি করব না। মানে এই যে চর্চার জায়গাটা, আমি ডক্টর ইউনূস সাহেবকে দেখেছি উনি অনেক জায়গায় উনার নাম লেখেন নাই, ফলক উন্মোচন করছেন, যেখানে অতীতে দেখেছি বাবার নাম, ভাই বোনদের নাম, সন্তানের নাম, সবার নাম দিয়ে বড় বড় ফলক উন্মোচন করেছে অতীতে ফ্যাসিস্টরা। মানে পরিবার ছাড়া পরিবারের বাইরে কোনো লোকের নাম কোথাও দেখতে চায় না, শুধু পরিবারের নাম, এবং পরিবারের নামেই হবে ব্রিজ। যে উন্মোচন করবে সেও পরিবারের একজন ব্যক্তি, এবং যে উদ্বোধন করবে সেও পরিবারের ব্যক্তি, এবং শেষে ধন্যবাদ জ্ঞাপনের জায়গাও পরিবারের ব্যক্তি। তার মানে একটা পরিবার কেন্দ্রিক। আর সেই জায়গায় একটা ধরেন এই চর্চা, ধরেন এই চর্চার যে ইঙ্গিতটি এই সরকার করেছে, এই সরকার এটি যদি এই ধরনের কাজ প্রকট ভাবে করবে, শুধু চিন্তা করবে যারা ক্ষমতায় আসবে তারা আমাদের এই কাজগুলো দেখে যাতে ভাবে যে আমি তো করতে পারবো না, তাহলে আগামী দিনে এই বড় বড় সড়ক উন্মোচনের নামে এই টাকা টাকা লুটপাটও কমে যাবে, এবং সেই সাথে লুটপাটের এবং জায়গায় এই ফলকের নামে যে ব্যবসা করে সেই ব্যবসাটাও বন্ধ হয়ে যাবে, এটা একটা দিক। আবার পক্ষান্তরে আমি যেটা বলতে চাই, ধরেন আমি যেটা শুনলাম যে শেখ হাসিনার বক্তৃতা বিবৃতি ধরেন প্রচার করা নিষিদ্ধ করা হয়েছে, এটা সেম ঘটনা তারেক রহমানেরও এই প্রচার প্রকাশ করা নিষিদ্ধ ছিল দীর্ঘদিন। যারা ফৌজদারি অপরাধী দণ্ডিত কোনো আসামির কোনো কিছু করতে পারবে না। তার মানে একই কায়দায় যদি হয়, আপনি দেখেন তারেক রহমানের জনপ্রিয়তা বরঞ্চ ওইটা নিষিদ্ধ করার কারণে আপনি বুঝেন, আমরা বুঝি, বরঞ্চ অনেক জনপ্রিয়তা তার বেড়েছে। তার জনপ্রিয়তা বেড়েছে, তার গ্রহণযোগ্যতা বেড়েছে, এবং তার বক্তব্য, তার কথা শোনার জন্য আগ্রহ বেড়েছে এই 18 কোটি মানুষের মধ্যে। তার বক্তব্য আমরা সোশ্যাল মিডিয়াতে শোনার জন্য অপেক্ষা করেছি, জনগণ অপেক্ষা করেছে, কোথায় কি বলছে, কোন মিটিং এ কি বলছে সেটি ভাইরাল হচ্ছে, সেটি একজন একজনকে পাস করছে। মানে কি এটি এই একটা একটা টেস্ট, একটা টেস্টেড একটা রেজাল্ট দেখার পর সরকার কোন বিচারে সরকার এই ধরনের সিদ্ধান্ত যদি নিয়ে থাকে, তাহলে সেটি তো বরঞ্চ আওয়ামী লীগের শেখ হাসিনার ক্ষতি করে নাই, শেখ হাসিনার উপকার করে দিয়েছে। এবং এটি বোঝার জন্য একটি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দরকার।
এটি বোঝার জন্য একটি রাজনৈতিক চিন্তা দরকার। হ্যাঁ, আপনার তো অন্যান্য মিডিয়াতে আসার দরকার নেই। আপনি দুর্নীতিগ্রস্ত একটা মানুষকে আপনি প্রচার করবেন না, তাকে ব্র্যান্ডিং করার জন্য প্রচার, তার বিরুদ্ধে বা তার বিষয়ে কথাগুলো তো উপস্থাপন করতে পারবেন যে হ্যাঁ, সে এই কথাটি ভুল বলছে এই কথাটি। কিন্তু যদি আপনি একেবারে প্রচার না করেন, তাকে যদি আন্ডারওয়ার্ল্ডে রেখে দেন, আর মানুষ কি আমরা প্রতিটা মানুষ কিন্তু নিষিদ্ধের প্রতি একটা আকর্ষণ বলে না, মানুষের মধ্যে একটা নিষিদ্ধের প্রতি আকর্ষণ থাকে। যখনই যে জিনিসটি নিষিদ্ধ হবে তখন সেই জিনিসটি আকৃষ্ট করবে মানুষকে। মানে এটি বলছি এজন্য এটি বিএনপির ক্ষেত্রে প্রযোজ্য কি প্রযোজ্য না সেই লাইনে আমি আসি। সেটা হচ্ছে যেমন ধরেন বিএনপি তার চর্চাগুলো মানে কোন পথে করতে পারবে। বিএনপি দেখেন, বিএনপি কিন্তু যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমাদের সালাউদ্দিন সাহেবও বলেছে যে যুগপৎ আন্দোলনে যারা শরিক হয়েছে তাদেরকে নিয়ে আমরা একটা সরকার গঠন করতে চাই। এখন এই জোটবদ্ধ নির্বাচনী বৈতরণীটা বিএনপির আচরণের কোন জায়গায় ইফেক্টিভ? বিএনপি বলেছে যে আমরা একটা রেইনবো স্টেট দেখতে চাই, একটা যে গভর্নমেন্টকে দেখতে চাই সেখানে আমাদের সকলের পার্টিসিপেশন থাকবে, সকলে মিলে করব। এইটি আমরা যদি ব্যাখ্যা ২-৩ ভাবে করি, ধরেন একটা গ্রুপ ব্যাখ্যা করতেই পারি যে হ্যাঁ আমরা ঐক্যবদ্ধভাবে করব, অল উই আর এগ্রি টু ডিসএগ্রি এই ফরম্যাটে, নাকি অল উই আর এগ্রি টু ফলো অনলি ওয়ান পার্সন বা একটি ওয়ান পার্টি। আমরা কি একটা পার্টিকে ফলো করার জন্য সবাই এগ্রি করব শুধু, নাকি আমরা সবাই একমত হব ভিন্ন ভিন্ন মত দেওয়ার জন্য? যদি এটা হয় যে একমত হব ভিন্ন ভিন্ন মত দেওয়ার জন্য, তাহলে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের ক্ষেত্রে বিএনপি যে জাতীয় ঐক্যমতের সরকার যেটি করার জন্য যে পরিকল্পনা শুরুতেই বলেছে সেটা শেষ অবধি রাখার জন্য তাহলে বিএনপির ভূমিকা রাখার শুরু করে দিয়েছে। এখন বিএনপির ভূমিকা একা রাখলে তো হবে না, অন্যান্য অপরাপর সকল রাজনৈতিক দলগুলোকে কিন্তু ভূমিকা রাখতে হবে। সে ভূমিকা রাখার জন্য যে সাহস দরকার, নৈতিকতা দরকার। শুধু আমি একটা এমপি আসনে কম্প্রোমাইজ করলাম, তাতেই যদি আমার নৈতিকতা থাকে যে আমি এমপি সেটাই আমার জন্য বড় প্রাপ্তি, তাহলে কিন্তু হবে না। তাহলে কম্প্রোমাইজটা হয়ে যাবে একটা স্বার্থ কেন্দ্রিক কম্প্রোমাইজ। এখানে বিএনপির যেটি আমি মনে করি, আমার আপনার প্রথম প্রশ্নের সাথে রেশ রেখে বলছি যে বিএনপি আমি মনে করি তারপরেও একটা শক্ত বিরোধী দল প্রত্যাশা করা উচিত বিএনপির। যেই বিরোধী দলটা প্রত্যাশা করার সাহস আমরা অনেকেই রাখি না, যে একটা শক্ত বিরোধী দল হলে দেশের জন্য ভালো, গণতন্ত্রের জন্য ভালো। কিন্তু রাজনৈতিক দল হিসেবে বিএনপি শক্ত বিরোধী দল প্রত্যাশা করে কিনা এইটার কোনো মেসেজ মানুষের কাছে এখনো নাই। এটা হলো এক কারণ, বিএনপি চায় কিনা যে একটা শক্ত বিরোধী দল। এখন বিএনপির রাজনৈতিক যে চর্চাগুলো নিয়ে আমরা প্রায় কথা বলি যে বিএনপি রাজনীতি চর্চা করার জায়গা কই। বিএনপির রাজনীতি করার চর্চার জায়গা হচ্ছে গিয়ে পার্টি অফিস কেন্দ্রিক। ধরেন যে পার্টি অফিসে রাজনীতির চর্চা করে, ধরেন যে চর্চাগুলো পার্টি অফিসে আলোচনা হবে, আলোচনা করার পরে এক বক্তব্যে বলার পরে আমার উপরে ধরেন কিছু সংখ্যক মানুষ, বিএনপি মানুষ কিংবা অন্যান্য অপরাপর রাজনৈতিক দলের মানুষগুলো দেখা যাচ্ছে মনক্ষুণ্ণ, অতীত হয়েছে, এখনো হবে, আগামীতেও হবে। কি পার্টি অফিস কেন্দ্রিক রাজনীতিগুলো কখনো রাজনৈতিক চর্চা কেন্দ্র হিসেবে পরিণত হয় নাই। হয়েছে কি, ধরেন আপনি দেখবেন কিছু বাজারের কিছু কুকুর থাকে না, আমরা এদেরকে কি বলি, পেতি কুকুর বলি, এই টাইপের বলি বা এরা, মানে আমরা কিন্তু বাংলাদেশে দেখবেন ওই করে মানে টিপ্পনি কেটে বলে বাংলাদেশে এই পাতি নেতা আসছে। এই পেতি কুকুর এবং পাতি নেতাদের একটা কম্বিনেশন আমি একটু আমাদের স্কুল অফ লিডারশিপের থিঙ্ক ট্যাঙ্কের মাধ্যমে আমরা একটা গবেষণা করে বের করেছি যে এই পেতি নেতা এবং পাতি কুকুরের একটা কম্বিনেশন আছে। কম্বিনেশনটা কি, পার্টি অফিস গুলোতে গেলে এই পেতি কুকুরের মতনই এই এই অনেকগুলো লোক ঘেউ ঘেউ করে, সারাক্ষণ ঘেউ ঘেউ করে। কখনো কোনো যদি ভালো লোক রাজনীতি করতে চায় বা সে যদি ভাবে আমি একটু পার্টি অফিস কেন্দ্রিক দাওয়া করি, তাহলে এই এই লোকগুলো প্রচন্ড ভাবে ঘেউ ঘেউ করা বাড়িয়ে দেওয়ার কারণে ওই লোকটি শঙ্কায় পড়ে যায়, চিন্তায় পড়ে যায় যে আসলে আমি কি কোনো ভুল করছি কিনা। আসলে না, এমনি এমনি আপনি দেখবেন বাজারের পেটি কুকুরগুলা আরেকটা কুকুরকে দেখলেও কিন্তু তারা ঘেউ ঘেউ করে, এমনিতে এটা তাদের কালচার। মানে আমরা কিন্তু ওই কালচার থেকে বের করি নাই, বের না করে কি করেছি, এই ঘেউ ঘেউ করা কালচার হয়ে যাওয়ার কারণে ওই ঘেউ ঘেউটাই হয়ে গেছে পার্টি অফিসের ভেতরে যারা থাকে কোনো একটা ব্যক্তি কেন্দ্রিক, কোনো একটা ব্যক্তির অনুসারী লোকগুলোকে নিয়ে নিয়ে সাজানো। ধরেন ধরেন 10 জন লোক তারা নিজেরাই সাজিয়ে রাখে যে এই পার্টি অফিসে শুধু আমাদের লোকরা থাকবে, অন্য কোনো লোককে ঢুকতে দিবে না।
এই চর্চার জায়গাগুলোকে আমরা রাজনীতিবিদ যারা রাজনীতি করে দীর্ঘদিন তারা কিন্তু ওইসব জায়গায় হাত দেয় না, খুব ভয় পায় এসব জায়গায় হাত দিতে, কারণ এই হাতগুলো পুড়ে যেতে পারে। এইসব জায়গায় হাত দিলে হাতটা পুড়ে যাবে। অধিকাংশ মানুষেরই, অধিকাংশ জাতীয় নেতাদেরই কথা বলছি আমি, হাত দেওয়ার কেউ সাহস পাবে না। এখন আপনি বলতে পারেন আমরা তাহলে সাহস করব কিভাবে, কিংবা নাগরিক টেলিভিশনের মাধ্যমে, কিংবা আমরা কি এই সাহসগুলো করতে পারি কিনা? আমরা পারি। কারণ কি আমাদের এত হাত হাত পোড়ানোর ভয় নাই আমাদের আমাদের কারণ আমরা করতে পারি এইগুলোকে ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট যদি না করি, কারণ এখানে ভালো লোকগুলোর আখড়া যদি না হয়, ওইখানে যদি সাংস্কৃতিক চর্চা না হয়, গবেষণা না হয়, কিংবা রাজনীতির ধরন নিয়ে চর্চা না হয়, রাজনীতির প্রশিক্ষণ নিয়ে কথাবার্তা না হয়, স্থানীয় সরকার ব্যবস্থাপনা নিয়ে কথা না হয়, কিংবা প্রশাসনের সাথে আমাদের যোগাযোগের ব্যবস্থা কি হবে, সাংবাদিকদের সাথে আমাদের কমিউনিকেশন লেভেলটা কিভাবে আমরা সাংবাদিকদের হ্যান্ডেল করব, কিংবা বাংলাদেশ, তাহলে কি হবে, এই রাজনীতিগুলো একটা ব্যক্তি কেন্দ্রিক হয়ে আমরা সারা জীবন চালাবো। আমরা কয়েকদিন আগেই করছিলাম একটা ট্রেনিং প্রোগ্রাম, সেটা হচ্ছে রাজনীতিতে কি আমরা নেতৃত্ব নির্ভর রাজনীতি করব না কর্তৃত্ব নির্ভর রাজনীতি করব। কর্তৃত্ব নির্ভর রাজনীতি করলে একটা দাসপ্রথা তৈরি হবে, যেখানে রাজনীতির দাসত্ব তৈরি হবে, যে হ্যাঁ ঠিক আছে আমার এমপ্লয়ি, আমার কর্মচারীরা। এমনও হয়েছে জানেন আপনি, যে দলে একটা ব্যক্তির, আমি এখন নাম না বলি, একটা ব্যক্তির তার পিয়নকে একটা ছাত্র সংগঠনের প্রেসিডেন্ট করা হয়েছে। সে পিয়নকে চেষ্টা তদবির করেছে। একটা একটা ব্যক্তির তার যে পাক রান্না বান্না করে, সে রান্না বান্না করার বাবুর্চিকে দিয়ে আরেকটা দলের একটা বড় বৃহৎ পদে দায়িত্ব দিয়েছে। মানে এমন উদাহরণ, আমি যদি আপনি কখনো নাম চান আমার কাছে, যদি বলেন প্রকাশও করেন, আমি নাম দিয়ে বলতে পারবো যে এই ব্যক্তিটি ছিল অমুক এক নেতার ঘরের বাবুর্চি। তাকে পরে নেতা ভেবেছে যে ওকে তো একটু পার্টি অফিস কেন্দ্রিক করতে হবে, বা পার্টি অফিসটা নিয়ন্ত্রণে রাখতে হবে, ওকে একটা পদ দেই, পদ দিয়ে তার পদ বাড়বে, ক্ষমতা বাড়বে, লোকবল বাড়বে, নিয়ন্ত্রণ করবে। তখন আমি যদি পার্টি অফিসে যাই তাহলে আমার কদর বাড়বে। মানে আমি বললাম এটা দ্বিতীয় চর্চার কথা। তার মানে দ্বিতীয় চর্চাটা পার্টি অফিস কেন্দ্রিক খুবই করতে হবে, খুবই চরম ভাবে করতে হবে। যদি সেটি আমরা করতে না পারি তাহলে সেটি হচ্ছে আমাদের আরেকটি ব্যর্থতা হবে। এখন আরেকটা কথা হচ্ছে, আরেকটা বিষয় হচ্ছে, আমরা অধিকাংশ রাজনীতি করা মানুষ, শুধু বিএনপির ক্ষেত্রে না, যদি এটি আজকে বিএনপির আলোচনা এই মুহূর্তে, অধিকাংশ মানুষই নীতি বাক্য কিংবা যে কোনো ভালো কাজগুলো পরের থেকে প্রত্যাশা করি। ধরেন আমি বলছি এটা আমার জন্য না, আমি বলতে চাই আরেকজনের জন্য। ভাবনাটাই হচ্ছে এমন যে হ্যাঁ অমুক ভালো করে না কেন, অমুক ভালো করবে না কেন, অমুক লোক কেন সঠিক পথে চলে না, কিংবা অমুক বা ও কেন এই ব্যর্থ কাজগুলো করলো, ও অন্যায় করছে, অনিয়ম করছে, অনিয়ম কেন করবে, কিন্তু নিজের ক্ষেত্রে বিষয়গুলো চোখে পড়ে না। আমাদের বিএনপির রাজনীতিতে এই আত্মশুদ্ধির জন্য, আত্মসমালোচনার জন্য একটি নিজস্ব ফোরাম দরকার, যেখানে আমরা প্রচন্ড ভাবে আত্মসমালোচনা করব এবং এবং নিজস্ব বিষয়গুলো নিয়ে আমরা ডিবেট করব, যে ডিবেটগুলো একটা ঘরের মধ্যে থাকবে, যেটা বের হবে না। সেই বিষয়টি হচ্ছে তৃতীয় একটি সমস্যা আমাদের তৈরি হয়েছে, যে সমস্যাটা আমরা সবাই রাজনীতি মহলে, বিশেষ করে আমরা শুধুমাত্র অন্যের জন্য, যে কারণে প্রত্যেকটি ওয়ার্ডে, থানায়, উপজেলায় গিয়ে দেখবেন আপনি বিরোধটা শুরু হয়েছে, সেই বিরোধটা সে অপরাপর অন্য দলের মধ্যে পায়, কিংবা অন্য গোষ্ঠীর মধ্যে পায়, বা তার যে বিরোধিতা করে তার মধ্যে পায়। ফলে যেটা হয়েছে, এই যে রাজনীতি চর্চাগুলো আপনি বলছেন না, যে এই চর্চাগুলো কি পরিবর্তন হবে কিনা, এখন বিএনপি ক্ষমতায় গেলেও যদি আমরা এই মানুষগুলোই রাজনীতি করি বা এই মানুষগুলোই থাকি, শুধুমাত্র সময়ের না পার্থক্য, হয়তো 8 মাস আগের কথা, 8 মাস পরের কথা, 8 মাস আগে আমার চরিত্র, যদি আমি চরিত্রই পরিবর্তন না করি, 8 মাস পরে আমাকে যখন চেয়ারে বসাবেন, সেই চেয়ারে বসলে আমার পরিবর্তন হবে, সেই ভাবনাটা আপনি কিভাবে ভাবেন? অতএব এইগুলো হচ্ছে পার্ট অফ সংস্কার। আমরা বাংলাদেশে যেটি হয়েছে, এবং বিশেষ করে সব দায় দায়িত্ব বিএনপিরই হওয়া উচিত, কারণ বিএনপি বৃহৎ রাজনৈতিক দল, তাদের আসলে এই মুহূর্তে বিএনপি ছাড়া বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখা, বা বাংলাদেশকে নিয়ে নতুন করে ভাবনা, বা বাংলাদেশের উন্নয়ন ভাবনা আর কারো করার সুযোগটা অনেক কম, বিএনপির সুযোগটা সবচেয়ে বেশি। যে কারণেই বলছি যে আমাদের নিজস্ব পরিস্থিতিগুলো সমালোচনা করে এগিয়ে যাওয়ার চর্চাটা আমাদের তৈরি করতে হবে। যতক্ষণ পর্যন্ত না করব, ওই আপনি যে স্বপ্নটা দেখছেন যে বিএনপি কি আসলে পারবে কিনা, কারণ আমি এই ব্যক্তিটাই যদি থাকি, আবার 8 মাস পরে যদি থাকবো, 8 মাস পরে ধরেন ক্ষমতায় গেলাম, 8 মাস পরে এই চরিত্রের মানুষটাই যদি থাকি, তাহলে তার পরিবর্তন হবে না। তাহলে সেই মানুষটা দিয়েই আগের চরিত্রের রাজনীতি চলবে। ফলে যেটি হবে সেটি হচ্ছে একটা অনিয়ম, দুর্নীতি, বা একটা বিশৃঙ্খলা,
পরিস্থিতি আমাদের উত্তরণের জন্য শুধু সংস্কার, আমরা রাষ্ট্রীয় সংস্কারের কথা বলি, সারাক্ষণ রাষ্ট্রীয় সংস্কার নিয়ে আমরা চিল্লাচ্ছি বাইরে, কিন্তু আমরা দলীয় সংস্কারের কথাগুলো কখনোই আমরা এমন ভাবে মাঠে ব্র্যান্ডিং করতে পারি নাই আসলে। এর মধ্যে এতদিনেও কিন্তু আমরা এই কথাগুলো খুব মাঠে আসে নাই। সবাই জাতীয় ইস্যু নিয়ে আমরা এত কথা বলি, কিন্তু একটা লোককেও এই টক শো তো আমি প্রায় যদি দেখার সুযোগ পাই, কাউকে দেখি না যে ভাই আসেন দলীয় সংস্কার নিয়ে আমরা কতটুকু ডিবেট করছি, করি না। এইটা বিএনপির যদি শুরু করতে পারি, এখনো হাতে সময় আছে, তাহলে ভালো হবে।